ইস্টবেঙ্গল বর্তমানে 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বর পজিশনে রয়েছে। ইস্টবেঙ্গলের এই বছরের সেরা সাইনিং কেন বিপিন সিংকে বলা হচ্ছে সেটা তোমাদের জানাবো। জেরি কিন্তু এসে নিজের জাত চিনিয়েছে। তো জেরি এতটা পরিমাণে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে, তারপরও জেরিকে কেন ব্যবহার করেনি অস্কার সেই নিয়েও আলোচনা রয়েছে। আনোয়ার মিগুয়েলদের ছাড়াও ইস্টবেঙ্গল কিভাবে এত ভালো ম্যাচ খেললো সেই নিয়েও কথা বলার রয়েছে। বেশ কিছু প্লেয়ারকে নিয়ে মূলত আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো রসগোল্লা ডার্বি কিন্তু ইস্টবেঙ্গলও একদিকে জিতেছে, মোহনবাগানও কিন্তু এই ওড়িশাকে বড় ব্যবধানে হারিয়েছিল। তো ম্যাচগুলো কিন্তু আমাদের বাংলার প্রধানরাই জিতেছে, এবং এবার যে লড়াইটা হবে সেটা হবে যে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে একটা দারুণ লড়াই। কারণ পয়েন্ট টেবিলের 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে রয়েছে মোহনবাগান। তো সেই রকমভাবেই ইস্টবেঙ্গল কিন্তু 9 ম্যাচে 18 পয়েন্ট। তো মোহনবাগানের সঙ্গে কিন্তু পয়েন্টের তফাৎ মাত্র 2 পয়েন্ট। বাদবাকি যে কটা মোহনবাগান বা ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে আমি ধরেই নিচ্ছি দুটো দলই সবকটা ম্যাচ জিতে গেল। কিন্তু যে ডার্বি ম্যাচ হতে চলেছে সেটাই কিন্তু এই বছরের লিগ ডিসাইডারের ম্যাচ হতে পারে। যদিও তার আগে ইস্টবেঙ্গলের সামনে পাঞ্জাব বা ইস্টবেঙ্গলের সামনে মুম্বাই ম্যাচ কিন্তু কঠিন ম্যাচ অপেক্ষা করছে। তো এই কঠিন ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল কি পাবে তাদের গুরুত্বপূর্ণ প্লেয়ারকে? সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, এই ওড়িশা এফসির বিরুদ্ধে আমরা আনোয়ার আলীকে প্লেয়িং 11-এ দেখলাম না, এবং তাকে বেঞ্চে দেখা গিয়েছিল, কিন্তু তাকে কোনো রকমভাবে কোচ ব্যবহার করেনি। তোমাদের এর আগেই জানিয়েছিলাম যে আনোয়ারকে নিয়ে বাড়তি কোনো রকম ঝুঁকি নিতে নারাজ কিন্তু অস্কার ব্রুজন, কারণ আনোয়ার এই দলের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার, এবং আনোয়ার না থাকলে ইস্টবেঙ্গলের সমস্যা হতে পারে। সেই কারণে কিন্তু আনোয়ারকে না ব্যবহার করা, এবং এই জায়গাতে অস্কার ব্রুজনের সত্যি প্রশংসা করতে হবে। যেভাবে অস্কার ব্রুজন কিন্তু এই সিজনে বিপিন সিংকে তৈরি করেছে, যেভাবে এই বছর অস্কার ব্রুজন কিন্তু তৈরি করেছে জিকসান সিংকে, এই দুজন প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সেরা পারফরমেন্স করছে। আমি সবার প্রথমে কথা বলবো জিকসান সিংকে নিয়ে। তো জিকসান সিংকে আমরা দেখেছিলাম কেরালা ব্লাস্টার্সের হয়ে বেশিরভাগ সময় তাকে মিডফিল্ডার ব্যবহার করতে, এমনকি ইস্টবেঙ্গলে এসেও প্রথমের দিকে সে মিডফিল্ডেই খেলছিল, কিন্তু তাকে সেই মিডফিল্ড থেকে তাকে সেন্টার ব্যাক পজিশনে নিয়ে আসা, শুধু নিয়ে আসা নয়, প্রত্যেকটা ম্যাচে সে নিজের সেরা পারফরমেন্স তুলে ধরছে। হ্যাঁ, আনোয়ার আলীর লেভেলের না হলেও জিকসান কিন্তু খুব একটা খারাপ করছে না। তো এই জায়গাতে কিন্তু তাকে ব্যবহার করে করে তাকে কনফিডেন্স দেওয়া, ম্যাচ টাইম দিয়ে তৈরি করে নেওয়া। এবং আমরা জানি কেভিন সিভিলের নো ডাউট একজন দুর্দান্ত মানের ডিফেন্ডার, তার সঙ্গে নতুন করে জুটি বাঁধাটা কিন্তু একটা কঠিন কাজ ছিল, সেই কাজটা করে দেখিয়েছে কিন্তু অস্কার ব্রুজন। এক্ষেত্রে অস্কারের প্রশংসা করতেই হয়। এবং কেন এই বছর বিপিন নিজের সেরা পারফরমেন্সটা করছে সেই দিকে যদি আমরা তাকাই, বিপিন কিন্তু অনেক দিন ধরেই আইএসএলের মঞ্চে রয়েছে, মুম্বাইয়ে প্রচুর ট্রফি জিতেছে। একটা চ্যাম্পিয়ন প্লেয়ারের মাইন্ডসেট এবং তার খেলার ধরন সবসময় আলাদা হয়, সেটা আমরা দেখেছি। এবং এই সিজনে বিশেষত অস্কার ব্রুজন তাকে ফ্রি রোল দিয়েছে, তোমার যখন ইচ্ছা তুমি অ্যাটাকে যাও, যেভাবে ইচ্ছা অ্যাটাকে যাও, যেটা মুম্বাই সিটি এফসিতে অতটাও ফ্রি রোল পাচ্ছিল না, এবং সেখানে রীতিমতন তাকে কিছুটা প্রেসারে খেলতে হচ্ছিল। সে কিন্তু পুরোপুরি ফ্রি রোলে এই মুহূর্তে খেলছে, এবং ইস্টবেঙ্গলের জার্সি গায়ে এই সিজনে বিপিন সিংয়ের পারফরমেন্স শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। এখনও পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে, টোটাল 22টা ম্যাচ খেলেছে, সেখানে বিপিন সিং 13টা গোলের ক্ষেত্রে অবদান রেখেছে। একবার ভেবে দেখো, 22টা ম্যাচে 13টা গোল কন্ট্রিবিউশন রয়েছে বিপিন সিংয়ের, 6টা গোল 7টা অ্যাসিস্ট কিন্তু বিপিন সিং করে ফেলেছে। এবং শুধুমাত্র আইএসএলের দিকে যদি আমরা তাকাই, সেখানেই কিন্তু রয়েছে বিপিনের 2টো গোল, তার সাথে 4টি অ্যাসিস্ট। তার মানে সেরা সাইনিং কেন বিপিনকে বলা হবে না? কেন যে বিপিন এতটা ভালো খেলছে সেটা বোঝা যাচ্ছে। অস্কার ব্রুজন সেই কনফিডেন্স দিয়েছে বিপিনকে যে তুমি তোমার মতন খেলো, তোমার উপর আলাদা করে কোনো প্রেশার নেই। হ্যাঁ, প্রয়োজনে যদি দরকার হয় দলকে এসে ডিফেন্সে সাহায্য করো, সেটা করার পর কিন্তু আরও ভালো বিপিন সিং খেলছে। এবং প্রশংসা আমি করব পিভি বিষ্ণু বা এডমন্ডের, তারাও যে অ্যাপ্রোচটা দেখিয়েছে। চোট আঘাতে অনেক প্লেয়াররাই ইস্টবেঙ্গলে ভুগছে, কিন্তু তারপরও তারা যখনই সুযোগ পেয়েছে নিজেদের সেরা পারফরমেন্সটা
পারফরমেন্সটা দিয়েছে এবং ইস্টবেঙ্গলকে ম্যাচ জেতাতে সাহায্য করেছে। এবং আরও কিছু প্লেয়ারের প্রশংসা করতে হবে, সেটা হচ্ছে সল ক্রেসপো। হ্যাঁ, আমরা জানি সল ক্রেসপো প্রচণ্ড পরিমাণে চোট প্রোন একজন প্লেয়ার, গুরুত্বপূর্ণ সময় তাকে পাওয়া যায় না, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি। কিন্তু যেই সময় দল বিপদে পড়ে সেই সময় একটা প্লেয়ার সবার আগে এগিয়ে আসে, সেটা হচ্ছে ক্রেসপো। আমরা দেখেছি যখন গুরুত্বপূর্ণ প্লেয়াররা ছিটকে যায় সেই সময় ক্রেসপো যে পরিমাণ দায়িত্ব নেয়, যেরকমভাবে সে পুরো ম্যাচ পরিচালনা করে, সত্যি অসাধারণ। আমরা মিগুয়েলের অনুপস্থিতিতেও দেখলাম যে ক্রেসপো কিভাবে মিডফিল্ড সামলাতে হয়, কিভাবে ইয়াং প্লেয়ারদের নিয়ে অ্যাটাকে সাহায্য করে দলকে গোল এনে দিয়ে ম্যাচ জেতাতে হয়, সেটা কিন্তু ক্রেসপোর কাছ থেকে দেখা যাচ্ছে। এবং হ্যাঁ, ক্রেসপোর লাস্ট ইয়ার কন্ট্রাক্টে চলছে, জানি না পরবর্তী সময় ক্রেসপোকে নিয়ে কী সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট, কিন্তু ক্রেসপো এই যে শেষের দিকে যা পারফরমেন্স করছে, ক্রেসপোকে যদি আরও একটা সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া হয় খুব একটা খারাপ হবে না। আমরা তো ইস্টবেঙ্গলের খারাপই দেখে এসেছি, আইএসএলের সবসময় খারাপ করে এসেছে, কিন্তু এই বছর দল যেভাবে খেলছে প্রত্যেকটা প্লেয়ার নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে, তো এই সেরা দলটা ভেঙে গেলে সেখান থেকে নতুন করে তৈরি করাটা চাপের ব্যাপার। হ্যাঁ, ক্রেসপোর থেকেও ভালো প্লেয়ার পাওয়া সম্ভব, কিন্তু একটা ক্রেসপো যে খারাপ দিনে খারাপ সময়ে এসে দলকে কিন্তু বাঁচানোর সবসময় চেষ্টা করে, কি গোল করা, কি অ্যাসিস্ট করা, কি খেলার কন্ট্রোল নেওয়া, সেটা কিন্তু ক্রেসপো করেছে। সৌভিক চক্রবর্তী থেকে তো জার্সি নাম্বার দেখে খুঁজে পাওয়া যাচ্ছিল, কিন্তু বাদবাকি সময় ক্রেসপো কিন্তু করেছে। এর আগে আমরা দেখেছিলাম রাশিদ যখন কিছু ম্যাচে অনুপস্থিত ছিল, সেখানেও ক্রেসপোর যে মাঠে যে ওয়ার্কলেট সেটা কিন্তু আলাদাই ছিল। তো ক্রেসপো কিন্তু অন্যতম এই দলের সেরা প্লেয়ার, সেটা বলতেই হয়। এবং এই রসগোল্লা ডার্বি জিতে ইস্টবেঙ্গল তো অনেকটা উপরের দিকে চলে গেল এবং তাদের সামনে সুযোগ তো রয়েছে যে পরবর্তী সময়ে ভালো কিছু করা এবং দলকে চ্যাম্পিয়ন করা। তো ম্যাচ শেষে কিন্তু ইস্টবেঙ্গলের কোচ যেটা জানিয়েছে যে ভালো ফলাফল এসেছে, এটা আমরা চাইছিলাম যে দলকে একটা ছন্দে আনতে আমাদের অনেক রকম কঠিন পরিস্থিতিতে খেলতে হয়েছে, যেই রকম পরিস্থিতিতে আর বাদবাকি দলদের খেলতে হয়নি। এই বছর অন্যান্য দলরা সেইভাবে হোম ম্যাচ কম পেয়েছে, সেই জায়গায় আমরা তুলনামূলক অনেক বেশি হোম ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। এছাড়াও দেখতে গেলে কিন্তু আমরা অনেক ভালো কিন্তু নিজেদের পারফরমেন্স করার চেষ্টা করেছি। ওভারঅল দেখতে গেলে দলগত ফুটবলের দিক থেকে কিন্তু আমরা যথেষ্ট ভালো করেছি এবং ম্যাচ জেতার চেষ্টা করছি। হ্যাঁ, এখানেই কিন্তু কাজ শেষ নয়, এখনও আমাদের সামনে কঠিন ম্যাচগুলো রয়েছে, প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে আমরা এগোতে চাই এবং এটুকু সমর্থকদের আমি আশা দিতে পারি যে সমর্থকরা হতাশ হবে না। হতাশায় সমর্থকরা বহু বছর ছিল, এবার কিন্তু সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর, এবার সময় এসেছে ম্যাচ জেতা। সামনের দিকে যে কটা ম্যাচ রয়েছে প্রত্যেকটা ম্যাচ জিতে কিন্তু আমরা চাইছি চ্যাম্পিয়ন হতে। তো বাদবাকি ম্যাচগুলো যেগুলো আমরা ঘরের মাঠে খেলবো সেগুলো যেন সমর্থকরা আসে এবং আমাদেরকে যেন সাপোর্ট করে। এবং আমরা ধারাবাহিকভাবে খেলছি, কেবল আমরা এই সময় দুটো ম্যাচ হেরেছি, দল সবথেকে ভালো ছন্দে রয়েছে, তো প্লেয়ারদের আত্মবিশ্বাসে রয়েছে এবং বাদবাকি ম্যাচগুলো আমরা আশা করছি জিততে পারবো। তো বোঝাই যাচ্ছে অস্কার বুঝানো চাইছে যে পুরো সাপোর্ট যেন ইস্টবেঙ্গল পায় এবং ইস্টবেঙ্গল যেন ভালো ফলাফল করে। তো যে উড়িষ্যা ম্যাচ, রসগোল্লা ডার্বি ম্যাচে তোমাদের কার পারফরমেন্স সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এবং জেরি, তাকে নিয়ে তো অবশ্যই কথা বলতে হবে। অল্প সময় গেম টাইম পেয়ে জেরি যে পরিমাণে তার স্কিল, যে পরিমাণে তার একটা ম্যাচুয়ার্ড মেন্টালিটি সেটা পরিচয় দেখালো, সেটা সত্যিই প্রশংসা করতে হয়। হ্যাঁ, সে প্রথম দিকে তার ফিটনেস এবং প্রি সিজনের সমস্যা ছিল, সেই কিছুকে বাদ দিয়ে কোচ সময় নিয়েছে এবং সময় নিয়ে একটা সেরা অপশান তৈরি করেছে। হ্যাঁ, নন্দও ভালো কিছু করেছে, কিছু কিছু ম্যাচে গোল পেয়েছে, কিন্তু যেভাবে পারফরমেন্স জেরি তুলে ধরলো, এবার কিন্তু জেরি প্রত্যেকটা ম্যাচে কিন্তু পরবর্তী সময় পরিবর্তক অপশান হিসাবে এসে ইস্টবেঙ্গলকে সাহায্য করবে, এটুকু বলাই যায়। তো তোমাদের কি মনে হচ্ছে পরবর্তী ম্যাচগুলো ইস্টবেঙ্গল জিতে চ্যাম্পিয়ন হতে পারবে কি, কমেন্টে জানিও। আর অনেকেই স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, শেষে দিয়ে দিলাম সকলের স্কোর লাইন প্রেডিকশান যে ইস্টবেঙ্গল 3-0 গোলে জিতবে। ইস্টবেঙ্গল ফাইনালি 3-0 গোলে একটা বড় জয় পেয়েছে, ক্লিন শিট সাথে 3 পয়েন্টস সাথে +3 গোল ডিফারেন্স নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এই সময় সবথেকে বেশি গোল করেছে। প্রত্যেকটা দলের থেকে গোলের সংখ্যা ইস্টবেঙ্গলের বেশি, 25টা ইস্টবেঙ্গল টোটাল গোল করেছে, যেটা কিন্তু একটা দারুণ রেকর্ড। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।